শীতকাল চলছিল আর আজকে দীপঙ্কর একদম ভোরে ৩টের সময় নিজের হাতে বালতি নিয়ে জমিতে পৌঁছে গেল। দীপঙ্কর প্রতিদিন একদম ভোর সকালে উঠে তার জমিতে যেত, সেচাই করত, ফসলগুলোকে আলাদা করত আর পুরো দিন জমির কাজকর্মে কাটিয়ে দিত। ওর দিনচর্চা কিছুটা এই ধরনেরই ছিল। দূর দূর পর্যন্ত পরিবেশ একদম নির্জন হয়ে যেন হারিয়ে গেছিল। চারিদিকে অন্ধকার নিজের রাজত্ব করে রেখেছিল। দীপঙ্কর ওই জমিতে নিজের জন্য একটা ছোট তাঁতের বাড়ি তৈরি করে রেখেছিল, যেখানে দীপঙ্কর প্রায় সময় মাঝরাত অবধিও রয়ে যেত। আর ও তার বাড়ির ছোট বাল্বটাকে যখনই জ্বালালো, দীপঙ্করের চোখ ওর থেকে ২০০ মিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এক মহিলার উপর পড়ে গেল, যে জমির একেবারে মধ্যিখানে গভীর গর্ত খুঁড়ছিল। একটা মহিলাকে এইভাবে নিজের জমিতে গর্ত খুঁড়তে দেখে দীপঙ্করের রাগ তো প্রচণ্ড হলো, কিন্তু পরের মুহূর্তেই ওর মাথায় এই খেয়ালটাও এলো যে আসলে এত অন্ধকারে কোনো মহিলা এই অবস্থায় জমিতে কি করছে। গ্রামবাসীরা এইসব ব্যাপারে গভীর ভাবনা চিন্তা করায় খুব ওস্তাদ হয়। দীপঙ্কর এক মুহূর্তে বুঝে গেল যে ডালের মধ্যে অবশ্যই কিছু কালো রয়েছে। এটাই ভেবে দীপঙ্কর ওই মহিলার একদম কাছে পৌঁছে যায় আর তাকে আর চোখে তাকিয়ে দেখে, যাতে অন্তত ও এটা জানতে পারত যে সে তার গ্রামেরই কোনো মহিলা নাকি কোনো বহুরূপী ছিল। কিন্তু ওই মহিলা বড় ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে দীপঙ্কর ওই মহিলার চেহারা দেখতে পারছিল না। দীপঙ্কর ওই মহিলাটাকে আওয়াজ দিল, আরে তুমি ওখানে করছোটা কি? এইভাবে জমির মাঝখানে গর্ত কেন খুঁড়ে যাচ্ছ? এরকম করাটা কি কোনো মহিলাকে শোভা দিচ্ছে? ওই মহিলাটা না তো দীপঙ্করের কোনো প্রশ্নের একটাও উত্তর দিল, আর না ওর নিজের কাজটা থামালো, বরং এখনো নিজের গর্ত খোঁড়ার গতিটাকে আরো দ্রুত করে দিল। ওই মহিলাটার এই ব্যবহার দেখে দীপঙ্করের খুব রাগ ধরল আর ও ওই মহিলার ওপর চিল্লিয়ে উঠল, তুমি একটা মহিলা তাই কিছু বলছি না, নাহলে এতক্ষণ ধাক্কা মেরে আমার এই জমি থেকে বাইরে করে দিতাম। বন্ধ করো এইসব। দীপঙ্কর যখন দ্বিতীয়বার দখল দিল, ওই মহিলা গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল, কিন্তু তারপর ও দীপঙ্করকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। পরের মুহূর্তে ওই মহিলা দীপঙ্করকে জমি থেকে দূরে চলে যাওয়ার ইশারা করলো। দেখো তো একটু এই মহিলাটার আচরণ, এক তো ভুল করবে আর তার উপর গরমও দেখাবে। এই মহিলা, চল বেরিয়ে যা আমার জমি থেকে বাইরে। দীপঙ্কর এইটুকু বলে ওই মহিলাটার ঘোমটা সরানোর জন্য ওর দিকে হাত এগিয়ে দিল, কিন্তু তখনই হঠাৎ ওই মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে দীপঙ্কর যে মহিলার উপরে চিৎকার করছিল, পরেরই মুহূর্তে ওই মহিলাটা এক নিমেষের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এক বিরাট বড় বিপদের দিকে ইশারা করছিল। বাপরে, এই আমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? এ তো একটা পেতনি ছিল। জানি না আমার বুদ্ধিও তখন কোথায় ঘাস চড়াতে গেছিল যে আমি এই মহিলাকে বিরক্ত করলাম। দীপঙ্কর এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো আর তাড়াতাড়ি দৌড়তে লাগলো। ও জমি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, আর তখনই ও নিজের সামনে ঠিক ওই মহিলাটাকেই দেখতে পেল, যে দীপঙ্কর কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিল। দীপঙ্কর ওকে দেখে পা দুটোকে পেছনে করে দেয়। ওই মহিলা আস্তে আস্তে দীপঙ্করের কাছে এগোতে লাগলো। দীপঙ্কর একদম ঘাবড়ে গেল। তখনই ওই মহিলা নিজের ঘোমটা তুলে নিল। তার চেহারা দেখে দীপঙ্করের ঘাম ঝরতে শুরু হয়ে গেল। লাল চোখ, চোখ থেকে রক্ত টপ টপ পড়ছিল, ভয়ঙ্কর চেহারা আর ঝুলে থাকা একটা জিভ। ওই মহিলার এই রূপটা দেখে দীপঙ্কর পা পিছলে মাটিতে পড়ে গেল। বাপরে, এই মেয়েটা তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার ঘরে বউ বাচ্চা রয়েছে,
পরিবার তো আমারও ছিল, কিন্তু মনে আছে এই জমিতেই আজ থেকে 5 বছর আগে তোমরা গ্রামবাসীরা মিলে আমার পরিবারকে পুঁতে দিয়েছিলে। আজ যখন আমি এই জমিতে মুক্তি পেলাম, তখন সবার আগে আমি নিজের বাচ্চাদের কবর খুঁড়তে শুরু করলাম, যাতে করে আমি ওদেরকে আবার জীবিত করতে পারি। কিন্তু তুই নির্দয়ী মানুষ, আমাকে তো সেটা ঠিক করে করতে দিচ্ছিস না। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গ্রামে কাউকে কিচ্ছু বলবো না যে তুমি তুমি আবার ফিরে এসেছো। এইটুকু বলে দীপঙ্কর জমি থেকে বেরিয়ে বাইরে পালাতে লাগে। কিন্তু তখনই ওই ডাইনি দীপঙ্করের পিঠে ঝাঁপিয়ে পড়ল আর ওকে নিজের সঙ্গে মাটির নিচে টানতে লাগলো, ঠিক সেইভাবেই যেভাবে কোনো জ্যান্ত মানুষকে মাটিতে দফন করা হয়। সেই সময় পুরো জায়গাটায় শুধু দীপঙ্করের চিৎকার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীপঙ্করের চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণ একটা গ্রামের লোক, যে আসলে সেই জমিতে কৃষি কাজ করত, ও ওখানে চলে আসে আর দীপঙ্করের চিৎকার শুনে নেয়। ও তখনই গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো যাতে দীপঙ্করের সাহায্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ ওখানে গ্রামের সবাই পৌঁছলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কয়েকজন গ্রামের লোক জমিটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দীপঙ্করকে ওই জমি থেকে বাইরে বার করার জন্য ওরা সবাই আস্তে আস্তে ওই জমির কাছে যেতে লাগলো। ওরা সবাই ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও ওরা সবাই জমির খোদাই শুরু করে দিল। তখনই জমির ভেতর থেকে একটা মহিলার ভয়ঙ্কর আওয়াজ আসলো। পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। এর আগে গ্রামবাসীরা কিছু ভাবতে পারত বা করতে পারত। ওই ভয়ঙ্কর ডাইনি জমি থেকে বেরিয়ে পড়ল আর জমিতে উপস্থিত সমস্ত গ্রামবাসীদেরকে এক ঝটকায় পাতালে টেনে নিল। আর সবার মারাত্মক চিৎকারের সঙ্গে এই ঘটনা এখানে শেষ হয়ে যায়। এরপর অনেক দিন পর্যন্ত এই ঘটনার কথা গ্রামে ক্রমাগত হয়ে চলেছিল। গ্রামবাসীদের কথা মতো যে ওই ঘটনার পরে কখনো গ্রামের ওই জমিতে কৃষিকাজ হয়নি। আসলে পুরো জমিটা অনুর্বর হয়ে গেছিল। বহু বছর আগে কোনো মহিলাকে তার 2 বাচ্চার সাথে ওই জমিতে বসে তন্ত্র সাধনা করতে দেখতে পাওয়া গেছিল, যেখানে গ্রামের অসহায় লোকেদেরকে বলি দেওয়া হতো। এই কারণেই একদিন সুযোগ পেয়ে যখন ওই মহিলা নিজের সাধনায় ব্যস্ত ছিল, গ্রামবাসীরা কোনো তান্ত্রিকের সাহায্যে তার 2টো বাচ্চাকে চুরি করে নেয় আর খুবই গোপনভাবে জমিতেই তাদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। এরপরে গ্রামবাসীরা ওই মহিলাটাকেও বেঁধে দিল আর ওই জমিতেই দফন করে দিল। আর 5 বছর পর ওই জমি থেকেই ওই মহিলাটাই ডাইনি হয়ে বেরিয়ে পড়ে। আর আজকে ওই ডাইনি সেই জমিতেই বসবাস করছে। সে ওই জমিতে বন্দী হয়ে রয়ে গেছে, যে কারণে সে ওই জমি থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যে কেউ ওই জমির নিকটে গেছে দ্বিতীয়বার কখনো ফিরে আসেনি। আজ প্রদীপ আর সুনিতার বিয়ে হয়েছিল। দুজনের এটা লাভ ম্যারেজ ছিল আর দুজনে নিজেদের বিয়েতে খুব খুশি ছিল। প্রদীপের ড্রাইভার খুব দ্রুত গতিতে প্রদীপের গাড়ি ড্রাইভ করছিল, যে কারণে গাড়ি অনেকবার ডিসব্যালেন্স হচ্ছিল। তখনই প্রদীপ ওকে থামিয়ে বলল, আরে ও ড্রাইভার দাদা, আজকে বিয়ের প্রথম রাত, মেরেই দেবে নাকি? একটু আস্তে চালাও। আরে সাহেব, এই যে শর্টকাট আপনি বলেছেন
সেটা একটা ভুতুড়ে মন্দির হয়ে পেরোতে হয়। আর সবাই বলে ওই মন্দিরের আশেপাশে ডাইনি ঘুরে বেড়ায়, যে আসা যাওয়া করা লোকেদের নিজের বশে করে নেয়, তাহলে তাদের সঙ্গেই চলে যায়। বাহ, গল্পটা তো খুব ভালো, কিন্তু আফসোস এরকম গল্প অনেক শুনেছি, তাই এইসব এখন ছেলে খেলা মনে হয়। তখনই সুনিতা ওকে থামিয়ে বলল, প্রদীপ, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? এরকম নির্জন এলাকায় এভাবে ভূত প্রেতের মজা মোটেই উড়াতে নেই। দেখলে তো ড্রাইভার দাদা, তোমার কারণে এখন ম্যাডামের কাছে বকা খেতে হচ্ছে আমাকে। তখনই গাড়ি ওই ভুতুড়ে মন্দিরের কাছ দিয়ে পেরোতে লাগলো, আর ঠিক সেই সময় কি জানে গাড়িটার কি হয়ে গেল, যে গাড়ি নিজের থেকেই আস্তে হয়ে বন্ধ হয়ে যায়। ওহো, এটা কি করছো ভাই? যদি এইসব তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য করে থাকো, তাহলে মনে রেখো আমি তোমার চাকরি খেয়ে ফেলবো। আরে কি সাহেব, আপনিও ভয়ের চোটে আমার নিজের প্রাণটা হুলুস তুলুস করছে। এরকম অবস্থায় আমি আপনাকে ভয় দেখানোর কথা ভাবতেও কি করে পারি? আর এই গাড়িটাকে এখানে এসে বন্ধ হওয়ার ছিল। আচ্ছা, তুমি বলেছিলে এটা কোনো মন্দির, তাই না? আচ্ছা, কোন দেবতার এখানে পুজো করা হয়? বলা তো উচিত নয়, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। এই মন্দির কাল ভৈরবের। নতুন নতুন বিয়ে করা জোড়া তাদের বিবাহিত জীবনের সুখের জন্য এখানে আসে, কিন্তু শুধু সকালে। সূর্য ডোবার পর এখানে কেউ যায় না। সেই জন্য আমি আপনাকে শর্টকাটের জন্য মানা করছিলাম, কিন্তু আপনি শুনলেনই না। আরে বাহ, যদি এটা কোনো মন্দির হয়, আর বিশেষ করে বিবাহিত জোড়ের জন্য, তখন তো আমাদের যাওয়া উচিত। প্রদীপ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এখন মাঝরাতে মন্দিরে যাব? আচ্ছা, তার মানে তুমি এটা চাও না যে আমাদের বিবাহিত জীবন সুখে কাটুক? না, আমি এরকম মোটেই বলছি না, কিন্তু কিন্তু কিছু না, তুমি এসো, আমি তোমার সঙ্গে আছি তো। আরে আমার মালিক, ওখানে যাবেন না, ওই ডাইনি এরই অপেক্ষায় থাকে। প্রদীপ ওই ড্রাইভারের কথাটাকে একেবারে এড়িয়ে দিয়ে সুনিতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল আর মন্দিরের দিকে এগিয়ে চলে গেল। ওর নজর মন্দিরের দরজায় পড়ে যায়, যেটা দেখে এমন মনে হচ্ছিল যেন এটা কোনো 500 বছর পুরনো একটা দরজা, কারণ ওই পুরো দরজায় জং ধরে গেছিল। মন্দির তো বাইরে থেকে খুব ইন্টারেস্টিং লাগছে। চলুন ম্যাডাম, ভেতরে গিয়ে দেখা যাক। প্রদীপ, আমার এই জায়গাটা কিছু ঠিক লাগছে না। প্লিজ আমার কথা বোঝো। সুনিতা প্রদীপকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রদীপ থামলই না আর ভেতরে চলে যায়। কিন্তু তখনই সুনিতার মনে পড়ে যায় যে ওর বাবা ওকে একটা শক্তিশালী তাবিজ দিয়েছিল, যেটা ওর ব্যাগে রয়েছে। প্রদীপ, মনে আছে বাবা আশীর্বাদ হিসেবে একটা তাবিজ দিয়েছিল? আমার মনে হয় আমাদের ওটা নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি গাড়ি থেকে ওটা নিয়ে এসো, ততক্ষণ আমি ভেতরে তোমার অপেক্ষা করছি। এই বলে প্রদীপ মন্দিরের ভেতরে চলে যায়। সুনিতার ওই সময় নিজের চারিপাশে একটা অদ্ভুত রকমের ছায়া অনুভব হয়ে চলেছিল। এই কারণে ও আস্তে আস্তে ভয় পেয়ে আবার গাড়ির দিকে ফেরত যেতে লাগলো। অন্যদিকে প্রদীপ কারোর কিছু পরোয়া না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলল ও পূজা ঘরের দিকে এগিয়ে গেল। ও যখনই পুজো ঘরে প্রবেশ করলো, মন্দিরের ঘণ্টাগুলো নিজের থেকেই একে অপরের সঙ্গে টক্কর খেতে শুরু করে দিল, যেমনটা আরতি করার সময় হয়। ওই সময় তো হাওয়াও চলছিল না, তাহলে এই ঘণ্টাগুলো একে অপরের সঙ্গে কি করে টক্কর খাচ্ছে? তখনই ওর নজর মন্দিরের মূর্তির ওপরে পড়ে যায়। আরে, এটা কোনো মন্দির নাকি ভূতের ঘর? পুজো ঘরে না তো কোনো প্রদীপ জ্বলছে, আর না কোনো ভগবানের মূর্তি রাখা আছে। প্রদীপ নিজেকে এইসব বলছিল, আর তখনই ওর পেছন থেকে সুনিতা আওয়াজ দিয়ে দিল, প্রদীপ,
ডার্লিং এদিকে এসো। প্রদীপ তক্ষুনি পেছনে তাকালো। সুনিতা 2 হাত খুলে দাঁড়িয়েছিল। আরে আমার জান, তুমি এসে গেছো। আমি তোমার কখন থেকে অপেক্ষা করে যাচ্ছিলাম। এবার তুমি শুধু দূর থেকেই প্রেম করবে নাকি কাছেও আসবে? আরে কেন আসবো না আমার জান, এক্ষুনি আসছি। প্রদীপ সুনিতাকে গিয়ে গলায় জড়িয়ে ধরলো। সুনিতা ওকে বলল, প্রদীপ, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জার রাত? আরে এটাও কি আবার কোনো ভোলার কথা? কিন্তু আমার এমন কেন লাগছে যে আমার থেকে বেশি তুমি অস্থির হয়ে পড়েছো ফুলসজ্জার রাতের জন্য? অস্থির কেনই বা হব না? এই ফুলসজ্জার রাত কি শুধু তোমার একার? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ঘরে পৌঁছো, আর তারপর আমাদের স্পেশাল নাইটটাও এনজয় করি। আরে বাবা, রাত তো আগেই হয়ে গেছে। ঘরে পৌঁছোতে পৌঁছোতে সকাল হয়ে যাবে, তারপর ফুলসজ্জার রাতের কি আর কিছু বেঁচে থাকবে? তাহলে তাহলে এখানে এই মন্দিরে আমরা আজকে ফুলসজ্জা করব। প্রদীপ সুনিতাকে গলায় জড়িয়ে ধরে আর ওর সাথে আনন্দ করতে শুরু করে। কিন্তু তখনই প্রদীপের নজর ওপরে টাঙানো কাঁচের ঝালরে পড়ে যায়, যেটা দেখে প্রদীপকে খুব জোরে ঝটকা লেগে যায়। ও সুনিতার শরীরের জায়গায় একটা ডাইনির ভয়ঙ্কর চেহারা আর নোংরা শরীর দেখতে পাচ্ছিল, অথচ বাস্তবে ও সুনিতা ছিল। প্রদীপ বুঝতে পেরে যায় যে ও নিজের ফুলসজ্জা সুনিতার সঙ্গে নয়, বরং কোনো ডাইনির সঙ্গে মানাচ্ছে। তুই কে? ছাড় আমাকে, তুই তো একটা ডাইনি। প্রদীপ ওই ডাইনির কাছ থেকে সরার অনেক চেষ্টা করে, কিন্তু ও এরকম করতে অসফল হয়ে যায়। আর আস্তে আস্তে ওর খুব জোরে যন্ত্রণা হতে লাগলো। ওর এমন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি এবারও ক্লান্ত হয়ে মরে যাবে। ওই ডাইনি যে সুনিতার রূপ নিয়ে প্রদীপকে নিজের জালে ফাঁসিয়েছিল, ও এখন আবার নিজের ডাইনির রূপ ধারণ করে নেয়। অনেক বছর পরে আমি একটা পুরুষ পেয়েছি। এবার আমি নিজের শরীরের খিদে মিটিয়েই ছাড়বো। প্রদীপ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সৌভাগ্যক্রমে তখনই ওখানে সুনিতা পৌঁছে যায়। প্রদীপ, এ তুমি কি করছো? সুনিতা প্রদীপকে ওই ডাইনির সঙ্গে একসাথে শুয়ে থাকতে দেখে ফেলে। ও তক্ষুনি নিজের তাবিজটা প্রদীপের দিকে ছুঁড়ে দেয়, যে জন্য ওই ডাইনি পুড়ে যেতে লাগলো আর প্রদীপকে মুক্ত করে দিল। তারপর প্রদীপ আর সুনিতা দৌড়তে দৌড়তে গাড়ির দিকে চলে যায়, যেখানে তাদের ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। শুরুতে তো গাড়ি স্টার্টই হচ্ছিল না, কিন্তু প্রার্থনা করার পরে গাড়ি স্টার্ট হয়ে গেল আর ওরা সবাই ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ল। যখন ওই এলাকাটা শেষ হলো, তখন প্রদীপ সুনিতাকে সবকিছু খুলে বলে, আর তারপর ওদের ড্রাইভার ওদেরকে বলল, সাহেব, এই জন্য আমি আপনাকে মানা করেছিলাম। আপনারা শহরের লোক, আপনারা এখানে সত্যি জানেন না, কিন্তু এখান থেকে যারা আসা যাওয়া করে আর যারা এখানে বসবাস করে এই কথাটা জানে যে এখানে কামুকতার ক্ষুধার্ত ডাইনি বসবাস করে, যেখানের সব পুরুষদেরকে সুন্দর কন্যা আর তাদের স্ত্রীর রূপে দেখা দেয় আর তাদের সঙ্গে নিজের ফুলসজ্জার রাত কাটায়, আর তারপর তাদেরকে মেরে এই মন্দিরের ছাদে এনে ঝুলিয়ে দেয়। সবাই বলে এই ডাইনির ফুলসজ্জা অসম্পূর্ণ রয়ে গেছিল, যে কারণে এ আজও নিজের ফুলসজ্জা পুরো করতে চায়, কিন্তু আজ অবধি করতে পারেনি। এই জন্য এখান থেকে যারা পার হয় আজকেও তাদের উপর কড়া নজর রাখে। আরে ভাই, ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে, সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল।
তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায়, আর রাজন তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ, তখনই সত্যমের একটা কল চলে আসে, আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে, যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশেই থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না, আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে, আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয়, যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি, এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে কার কি কথা চলতো? বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখল, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বস চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে, আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল, যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয়, তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখল, সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখল এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল। ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল, আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল।
আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল, যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে সেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না যে গ্রামে যা হচ্ছে, এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে, মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে, সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে, আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায় আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে আর এর সাথে রাজনের চোখও খুলে যায়, আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে, ওর চুলগুলো বাড়তে শুরু করে আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে, আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে,
না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল, তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আরও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে। রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল
তার ধড় থেকে মাথা আলাদা ছিল আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবে আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেললো, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরো একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয় আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এই তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। মায়া এটা এমন একটা শব্দ, যদি কেউ এতে একবার ফেঁসে যায় তাহলে ওখান থেকে বাইরে আসার চেষ্টায় সে কত জিনিস হাত থেকে হারিয়ে ফেলে। আজকের কাহিনীটাও এমন একটা গল্পের উপর কেন্দ্র করে যেখানে কোনো এক সময় এক মায়াবী ডাইনির কবজা হয়ে থাকত। সে খুবই অবাক করে দেওয়ার আন্দাজে সবার স্বীকার করত। আরে শ্যামল বাবু, এখন তোমাকে কি আর বলি, কাল রাতে ওই ডাইনি আমার দরজার সামনেও বাটি নিয়ে এসেছিল। আমি চুপচাপ বসেছিলাম কিন্তু দরজা খুলিনি, না হলে কালকেই আমার মৃত্যু নিশ্চিত ছিল। হ্যাঁ বাবলু, তুমি একদম ঠিক করেছো। ও নিজের মায়া দিয়ে যে কাউকে ফাঁসিয়ে নিজের জালে ফাঁসাতে পারে।
তাছাড়া এই গ্রামের অনেকজন ওর জালে ফেসে গেছে। এখন আমার ব্যাপারে তুমি তো ভালো করেই জানো, তোমার বৌদি অনুপমার ডেলিভারি আছে, তাই সেও বাপের বাড়ি গেছে, আর তাই আমাকে আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। এমনিতেও এই গ্রামে গর্ভবতী মহিলাদের থাকাটা উচিত নয়। এখন কি আর বলি, এই গ্রামটা এখন গ্রাম কম শ্মশান ঘাট বেশি মনে হয়। কিন্তু একটা কথা বলো আমাকে, আমি তো অনেক সময় ধরে শহরে ছিলাম, তাহলে আমি এর ব্যাপারে এখনো অবধি কিছু জানি না কেন? এমন কি বিশেষ আছে ওই ডায়েরির মধ্যে যে সবাই ওর থেকে এত বেশি ভয় পায়? আচ্ছা, তাহলে তুমি এখনো ওই গল্পটা জানোই না? গ্রামের বুড়ো থেকে বাচ্চা অবধি ওই মায়াবী ডাইনির ব্যাপারে জেনে গেছে। বলো ভাই, গল্পটা কি? যদি এখন তুমি এই গল্পটা না জেনে থাকো, তাহলে জেনে আর লাভ নেই। বেশি জানলে আরো মারাত্মক হতে পারে। এভাবে ঘুরিয়ে ফিরে আমার সঙ্গে কথা বলো না, পরিষ্কার করে বলো গল্পটা কি। দেখো, এখন সন্ধে হতে চলেছে, বাড়ি পৌঁছে নিশ্চিন্তে বলবো। এখন বলাটা মোটেই ঠিক হবে না। কেমন ভীতু লোক তুমি ভাই! এখন রাস্তাও অনেক লম্বা, কথা বলার জন্য কিছুই বেঁচে নেই। এই লতায় রাস্তাও পার করে নেব তাড়াতাড়ি। চলো বলো এবার। শ্যামল বারবার জেদ করতে করতে বাবলু মেনে গেল, আর ভগবানের নাম জপ করে ওই মারাত্মক ঘটনার উপর থেকে পর্দা তোলার চেষ্টা করা হলো, যে কারণে পুরো গ্রাম ভয় পেত। দেখো, এখন তুমি এত জিদ করছো বলে তোমাকে বলতে রাজি তো হলাম, কিন্তু একটা কথা মনে রেখো, যদি রাস্তায় কোনো সময় কোনো রকম ভয়াবহ কিছু অনুভব হয়, তাহলে ভুল করেও পেছনে ঘুরে তাকাবে না, আর না কোনো আওয়াজের পিছু করবে। আমি এরকম এই জন্য বলছি, কারণ এটা করা তোমার অনেক আগে থেকে অভ্যাস হয়ে রয়েছে। হ্যাঁ আমার ভাই, আমি তখন কিছুই বলবো না, তুমি বলা শুরু করো। অনেক বছর এই গ্রামে দূর থেকে একটা মহিলা এসে বাস করছিল। ওর একটা কুটির ছিল। সকালে ও একটা সাধারণ বুড়ির মতোই ছিল, কিন্তু রাত নেমে আসার পর কি জানে কি চমৎকার হয়ে যেত, যে ওই কুৎসিত দেখতে বুড়ি মহিলা একটা সুন্দরী অপ্সরায় বদলে যেত, আর গোটা গ্রামে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াতো। আর ওর আসল উদ্দেশ্য এটা ছিল ঘুরে বেড়ানো যুবক ছেলেদের তাদের ঘরে পৌঁছে দেওয়া, না হলে কোনো পথিকের সাথে সাথী হয়ে ওঠা। কিন্তু এটা শুধুমাত্র ওর মায়াই ছিল, আসলে ওর কারোর প্রতি কোনো রকম টান ছিল না, বরং ও এই সুযোগ নিয়ে নজর রাখতো, আর ঘুরে বেড়ানো লোকেদেরকে নিজের কুটিরের কাছে নিয়ে আসতো আর পুঁতে দিত। খুব ভালো, কিন্তু একটা কথা বলো, ও কোনো গ্রামেরও মহিলা হতে পারতো। এটা কে বলেছে যে ও সেই ডাইনিটাই? এই কথাটাও একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এরও একটা পরিচয় আছে। ওই মহিলা কখনো তোমার চোখে তাকাবে না, ও শুধু নিজের মায়া তৈরি করবে, আর যদি শুরুর অর্ধেক মিনিটে তুমি ওর জালে ফেসে যাও, তখন তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না। বাবলু শ্যামলকে ওই মারাত্মক ঘটনার ব্যাপারে বলে দেয়। তারই সাথে এখন ওরা জঙ্গলের ধারেও পৌঁছে যায়, কিন্তু তখনই ওদের একদম পেছন থেকে কোনো ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। আমার মনে হচ্ছে ওই মায়াবী ডাইনি আমাদেরকে দেখে ফেলেছে, এখন তাড়াতাড়ি পালাও এখান থেকে। এ তুমি কেমন কথা বলছো বাবলু? কোনো বাচ্চা জঙ্গলে হারিয়ে গেছে আর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদছে, আর তুমি এখান থেকে কাপুরুষদের মতো পালানোর কথা বলছো? কেউ একদম ঠিকই বলেছিল, যখন ভাগ্যে জীবনের অন্ত লেখা থাকে তখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, আর এটাই এখন তোমার সঙ্গেও হচ্ছে। যদি এখন না পালাও
তাহলে বন্ধু আমার, এরপর আমাদের দেখা সোজা তোমার কবরই হবে। এইটুকু বলে বাবলু পুরো জোর লাগিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু শ্যামল এখনো নিজের মনের প্রশ্নের ঝামেলায় আটকে ওখানেই দাঁড়িয়ে রয়ে যায়, আর তারপর আস্তে করে পেছনে ঘুরে তাকায়। শ্যামল এখন যা দেখতে পেল সেটা দেখে ওর হুঁশ উড়ে গেল। মাটিতে ওর নিজের গর্ভবতী স্ত্রী অনুপমা পড়েছিল, যে যন্ত্রণায় ছটফট করছিল। অনুপমা, তুমি তো বাপের বাড়ি গেছিলে, এখানে কি করছো? শ্যামল ভাবতে লাগলো হয়তো বাপের বাড়ি থেকে ঘরে ফেরার সময় ওই জঙ্গল দিয়ে আসছিল। সে তো ভাগ্য ভালো যে শ্যামলও এখানেই ছিল। তখনই একটা গভীর কুয়াশায় পুরো রাতটা ছেয়ে গেল। শ্যামল অনুপমার চোখে বারবার দেখে ওকে সাহস জোটানোর কথা বলছিল, কিন্তু সেটাই হলো যেটার ভয় ছিল। অনুপমা বারবার শ্যামলের দিকে তাকানোর দিক এড়িয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবে যেমনটা বাবলু ওই মায়াবী ডাইনির গল্প শোনানোর সময় বলেছিল। তখনই শ্যামল ওই বাচ্চাটার কান্নার আওয়াজটা শুনতে পেল। হঠাৎ করে ওর মনে একটা খেয়াল এলো যে যদি বাচ্চা পেটের ভেতরে রয়েছে তাহলে ওর কান্নার আওয়াজ কি করে শোনা যাচ্ছে। এটা ভাবার সঙ্গেই ও ঠিক নিজের সামনে একটা কুটির দেখতে পেল। এখন শ্যামল সবকিছু বুঝতে পেরে গেছে যে এটা এখন ওর সাথে আসলে কি হচ্ছে। এটা আসলে একটা মায়া ছিল, যেখানে ও আটকে রয়ে গেছে আর জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে। শ্যামল ওখান থেকে পালানোর জন্য তক্ষুনি উঠে পড়ে, আর তখনই অনুপমা ওর হাত ধরে নেয়, আর ওই বুড়ি পেতনি অর্থাৎ মায়াবী ডাইনিতে পরিণত হয়ে যায়, যার আশেপাশে জাদুকরী ছবি প্রকট হতে শুরু করে। অর্থাৎ শ্যামল মাটির ভেতরে অন্তর্নিহিত হতে লাগে, আর এইভাবেই নিচে যেতে যেতে মাটিতে দফন হয়ে যায়। বাবলু সব থেকে বড় ভুল এটা করেছিল যে ও সময় আর জায়গাটা দেখে। ও এই গল্পটা তখন শুনিয়েছিল যখন ও ওই মায়াবী ডাইনির কুটিরের কাছ দিয়ে পার হচ্ছিল। আজও ওই গ্রামের জঙ্গল ওই মায়াবী ডাইনির আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মানুষ একবার মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, কিন্তু মায়ার থেকে বেঁচে পালানো মানুষের ভাগ্যে লেখা। সাল 1996। আজ থেকে প্রায় 25-26 বছর আগের সেই মারাত্মক ঘটনা যখনই মনে পড়ে তখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন 15 বছরের ছিলাম, আর জুন মাসে আমার বাবা ট্রান্সফার হওয়ার কারণে তাকে একটা অন্য জায়গায় সেটেল হতে হলো। এই জায়গাটার মারাত্মক সত্যির ব্যাপারে আমরা সবাই কিছুই জানতাম না। একদিন স্কুল থেকে বেরোতেই গভীর মেঘ ছেয়ে গেল। আমি এদিক ওদিকে লুকোনোর জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমার ঘর এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল, আর এই পরিস্থিতিতে বৃষ্টিতে না ভিজে কোথাও যাওয়া যেত না। আরে অমিত, তুই দৌড়াচ্ছিস না কেন? তাড়াতাড়ি ঘরে পৌঁছো, নাহলে বৃষ্টি এসে যাবে আর বিপদের সময়টাও। আমি আমার বন্ধুর কথাটা ঠিক করে বুঝতে পারিনি, আর আমি ওকে থামিয়ে বললাম, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝলাম না, কারণ যদি আমি বাড়ি অবধি দৌড়ে যাই তাহলে এটা তো নিশ্চিত যে আমরা ভিজে যাব, আর মানডে সাবমিট করার প্রজেক্টটাও আমার ব্যাগেই আছে। জলের কয়েকটা ফোঁটা আমার পুরো সপ্তাহের পরিশ্রম মাটি করে দেবে, যেটা আমি চাই না। তাহলে তুই কি চাস? মৃত্যু? এখানে মৃত্যুর কথা কোত্থেকে এলো? দেখ অমিত, আমার কাছে তোকে বোঝানোর অত সময় নেই। যদি তুই দাঁড়িয়ে থাকতে চাস তাহলে দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখবি সে যাই হোক না কেন জোরে বৃষ্টি শুরু হওয়ার পর জলের ফোঁটার থেকেও দূরে থাকবি। যদি বৃষ্টিতে কেউ ছাতা নিয়ে তোর কাছে আসে তাহলে ভুলে ওর কাছে যাবি না, কারণ ওর বহুরূপী তোকে খনি বৃষ্টিতে ফাঁসিয়ে একটা ভয়ঙ্কর মৃত্যুর ঘুম পাড়িয়ে দেবে। এইটুকু বলার সাথেই সুমন ওখান থেকে চলে গেল। কিন্তু সেই সময় এই কথায় গুরুত্ব দেওয়ার ছিল যে এখন আশেপাশের সবাই
পালানোর সুযোগ খুঁজছিল। দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চেয়েছিল, আর ওয়াচম্যান আঙ্কেলও তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যে আমার আশেপাশের পুরো পরিবেশ নির্জন হয়ে গেল, আর একমাত্র শুধু আমি ওই অজানা আর নির্জন পরিবেশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল, যে কারণে আমার যাওয়াটা আরও কঠিন হয়ে গেল। স্কুল ছিল, তাই ফোন সঙ্গে আনিনি, আর না কোনো সাহায্যের জন্য কাউকে দেখতে পাচ্ছিলাম। 2 ঘন্টা পেরিয়ে গেছিল, কিন্তু বৃষ্টি এখনো থামার নাম করেনি। আমারও বাড়ি যাওয়ার চিন্তা হতে লাগলো। আর এবার এমন একটা সময় এলো যখন সূর্য প্রায় ডুবে গেছিল। আমার ভেতরে দুশ্চিন্তা আর ভয় দুটোই একসাথে দস্তক দিল। যখন আমি বৃষ্টি লাল হয়ে যেতে দেখলাম, আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে বৃষ্টি এভাবে লাল হয়ে যাচ্ছে কেন। কিন্তু ভালো করে দেখার পর জানতে পারলাম যে ওটা কোনো রং নয়, বরং রক্ত ছিল। তখনই আমার সুমনের কথাগুলো মনে পড়ে গেল। ও আমাকে বলেছিল খনি বৃষ্টির ব্যাপারে, মানে যে এই বৃষ্টি আসলে খনি বৃষ্টি ছিল। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো না তো এর আগে রক্তের বৃষ্টি হতে দেখেছিলাম, আর না কখনো শুনেছিলাম। এবার তো দুর্গন্ধ ছড়িয়ে গেছিল। আর তখনই আমি দূরে দাঁড়িয়ে একটা লোককে দেখতে পাই, যার মাথায় ছাতা ছিল আর একটা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। আমি তার দৃষ্টিভঙ্গি কিছু বুঝতে পারলাম না। আমি তাকে আওয়াজ দিলাম, হ্যালো, ও কাকু, হেল্প করো প্লিজ, আমি বৃষ্টিতে ফেসে গেছি। আমি ওই স্ট্রেঞ্জারকে আওয়াজ দিতে লাগলাম। আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার আওয়াজ পরিষ্কার শুনতে পেয়ে গেল। তার চলার ঢং একেবারেই মানুষের মধ্যে মনে হচ্ছিল না। তার চলার ঢং এমন ছিল যেন কোনো নেকড়ে দাঁড়িয়ে থেকে সোজা এগিয়ে যাচ্ছিল নিজের শিকারের দিকে। ওই স্ট্রেঞ্জার আমার একদম কাছে এসে গেছিল, কিন্তু তফাৎ এইটুকু ছিল যে সে এত জোর বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি তার কিছু দূরে একটা বাড়ির ছাদের নিচে বৃষ্টির থেকে লুকিয়েছিলাম। ওই স্ট্রেঞ্জারটা আমাকে তার কাছে আসার ইশারা করতে লাগলো, আর আমারও সেফলি বাড়ি পৌঁছানোর এটাই একমাত্র উপায় মনে হচ্ছিল। তাই আমিও তার দিকে এগিয়ে চলে গেলাম। কিন্তু তখনই আমার নজর ওই অজানা লোকের হাতের উপর পড়ে যায়। আমার পা ওখানেই থেমে রয়ে যায়। আমি দেখলাম ওই লোকটা নিজের হাতে রক্তে লথপথ চাকু ধরে রেখেছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল। ওই চাকুটা দেখে এমন মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই ওই চাকুটা দিয়ে কারোর শরীরকে চেরা হয়েছে। আমি তো খুব বেশি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পেছনে চলে আসি। আর তখনই আমি দেখলাম যে ওই সামনে দাঁড়ানো লোকটার চেহারা গলতে শুরু হয়, আর তার চেহারা কোনো নেকড়ের মতো হতে লাগলো, ধারালো দাঁত আর মারাত্মক থাবা। সাহস করে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, আর তখনই বিদ্যুৎ পড়ে গেল। ওই নেকড়ে মানব ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু তখনই আমি একটা লোককে দেখতে পেলাম, যে এখনো পর্যন্ত নিজের দোকানেই ছিল। হয়তো আমার মতোই সে ওই খনি বৃষ্টিতে ফেসে গেছিল। আমি তার থেকে দূরে ছিলাম, তবু আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওই লোকটা যেই না ঘুরে তাকালো, ওই নেকড়ে মানব তার পেছন থেকে হঠাৎ করে হাজির হয়ে যায়। এটা সেই ছিল যে কিছুক্ষণ আগে আমাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। ওই নেকড়ে মানবকে দেখেই ওই লোকটা নিজের সন্তুলন হারিয়ে ফেলে, আর না কিছু ভেবে চিনতে ওই ছায়া থেকে খনি বৃষ্টিতে ভিজতে ভিজতে পালাতে লাগলো। কিন্তু তখন আমার নজর সেই লোকটার থেকে সরে গিয়ে ওই নেকড়ে মানবের উপর পড়ে গেল। আমি তার চেহারায় একটা শয়তানি হাসি দেখতে পাই, আর তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার কোনো উদ্দেশ্য পুরো হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে একবার ওই শয়তানটা ওই লোকটার পিছু করেনি, না তার উপর হামলা করলো। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পর ওই লোকটা চেঁচাতে লাগলো, আর পালাতে পালাতে নিজের থেকেই তার গতিটাও কমে যেতে লাগলো। সে এমনি এমনি শুকিয়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে তার শরীরের নাড়ি ভুঁড়ি বাইরে বেরোতে লাগলো, আর রাস্তাতেই
পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সে। যেখানে কিছুক্ষণ আগে তাকে 70 কিলো বলে মনে হচ্ছিল, সত্যি বলতে এখন তার ওজন 10 কিলোর থেকে একটু বেশি হবে না। তখনই দূর থেকে সেই নেকড়ে মানব দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছলো আর ওই লোকটাকে টেনে টেনে জঙ্গলে নিয়ে চলে যায়। আমি আরও একটা জিনিস দেখলাম, ওই লোকটাকে টানতে টানতে যখন ওই নেকড়ে মানব জঙ্গলে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে কয়েক লোকও ছিল যারা একেবারে শুকনো আর মারাত্মক দেখাচ্ছিল। তারা আমার থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ক্রমাগত আমার দিকেই তাকিয়ে রয়েছিল। সময় খারাপ ছিল, কিন্তু ভাগ্যটা ভালো। ওই খনি বৃষ্টি একটা সময় পরে থেমে গেল। তখন কোথাও গিয়ে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, কারণ এতক্ষণ আমার সাহস আর মেনে গেছিল। আমি বাড়ি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত 8টা বাজে। বকা তো খুব খেলাম, কিন্তু সত্যি বলবো যে আজকের এই ঘটিত ঘটনা সেই সময় বলাটা ঠিক মনে হচ্ছিল না। পরের দিন আমার বন্ধু সুমনের বাড়ি গেলাম আমার সাথে ঘটা এই গল্প বলতে। সুমন, সুমন, বাইরে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমার ডাক দেওয়ার কিছুক্ষণ পরে সুমনের বাড়ি থেকে একটা বুড়ি মহিলা বেরিয়ে আসে। কে বাবা তুমি? কার সাথে দেখা করতে চাও? আমি জবাব দিলাম, সুমন। এটা শোনার পর ওই বুড়ি মহিলার চোখে জল চলে এলো। সুমন, চলে যাও। সুমন এখন তোমার সঙ্গে কখনো দেখা করবে না, যাও। কি? কিন্তু কেন? কারণ কাল ওই অভাগা বৃষ্টি আমার সুমনের প্রাণ কেড়ে নিয়েছে, গিলে নিয়েছে আমার নাতিকে ওই অভাগা বৃষ্টি। এখন আমি একটু একটু এই জিনিসটাকে রিলেট করতে পারছিলাম, কারণ কাল বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় আগে বেরিয়ে চলে গেছিল। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম আর ওনাকে ওই খনি বৃষ্টির সত্যিটা জিজ্ঞেস করলাম। ঠাম্মা, আচ্ছা এই গ্রামে বৃষ্টির রং লাল কেন হয়? বৃষ্টির জলের সঙ্গে কি পড়ে? এই অভাগা গ্রামটা গত 150 বছর ধরে অভিশপ্ত। কথায় বলে এক সময় এই গ্রামে হঠাৎ এক দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বৃষ্টি ঠিক সময় না হওয়ার কারণে এই গ্রামের অনেক কৃষকরা আত্মহত্যা করেছিল। আর তখন একটা অভাগা কালের আগমন হলো। এই গ্রামের থেকে এক পুরনো শত্রুতা থাকার জন্য একটা তান্ত্রিক তার চাকর, যে একটা শিষ্য ছিল, তাকে মানবের ছদ্মবেশে এখানে পাঠায়, যে মানুষদের শরীর থেকে রক্ত উধাও করে দিত। কিন্তু অনেক পুজো পাঠ করার পর এই বিধিটাকে নিয়ন্ত্রণে আনা হলো, আর শেষে এটা ঠিক হলো যে এই গ্রামে কখনো এমন বৃষ্টি হবে না যে সময় কোনো কাজ করা সম্ভব। লোকেদের হিসেবে গ্রাম অভিশপ্ত হয়ে গেছে, আর এই কারণে বছরের 6 মাস এই গ্রামে বৃষ্টি হয়। কিন্তু সেই বৃষ্টি জলের নয়, বরং রক্তের হয়, যেটাকে আতঙ্কের জগতে খুনি বৃষ্টি বলা হয়ে থাকে। কথায় বলে যে যদি কেউ বা জন্তু ভুলে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে, তখন এমনি এমনি তাদের শরীর থেকে রক্ত কমে যেতে লাগে, তাদের শরীর থেকে রক্ত উধাও হয়ে যেতে লাগে। আর যতটা সময় ওই খুনি বৃষ্টির ফোঁটায় সময় কাটায়, ততক্ষণ ধরে তার শরীর থেকে ক্রমাগত রক্ত উধাও হয়ে সেই নেকড়ের শরীরে চলে যায়, যেটা তাকে আরো শক্তিশালী করে দেয়। সত্যি বলতে এরপর আর কিছু শোনার আর সাহস হলো না, কারণ এবার আমি সব কিছু ভালোভাবে বুঝে গেছিলাম। আর আমি ওখান থেকে তক্ষুনি নিজের বাড়ি ফিরে গেলাম, আমার বন্ধু সুমনের মৃত্যুর শোক আর এক মারাত্মক আতঙ্কের সাথে। আমার এখন এটাকে লুকিয়ে রাখা উচিত মনে হয়নি, কারণ এটা আমার পরিবারের যে কোনো সদস্যের প্রাণ নিয়ে নিতে পারত। এর আগে কখনো খনি বৃষ্টি এই গ্রামে আবার আগমন করুক, আমাদের চলে যাওয়া উচিত। 2 দিনের মধ্যে আমরা ফেরত নিজেদের হোমটাউন চলে এলাম, আর বাবাও
তার ট্রান্সফার অন্য কোথাও করিয়ে নিল। এই ঘটনাটা আমি নিজের জীবনের সব থেকে সুখের আর ভয়ানক সময় যুক্ত করব, কারণ আজ এত বছরের পরেও এই ঘটনার গন্ধ আমি আজও অনুভব করি। নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না যখন এই গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি।
আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয় আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল। কিন্তু আরও একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারাই ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো? আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছিলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো।
এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা, আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল। সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়। আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায় আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটা এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখল একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গল দিয়ে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয় আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখন শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো
6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখলো, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়। আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল। সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল। কিন্তু এটা তো সবে কাহিনী শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর, তুই তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর চার পায়ে এগোলো আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল। আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত। তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানি না কেন মাটি থেকে উঠতেই পারছিল না। এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর। আরে ভাই যেতে দে না কিশোর, আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ। তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা। এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমার সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল।
আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো। তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর যে ওর সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো। আর ও বীরজুর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো। আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে এই যন্ত্রণায় ছটপট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখলো, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল। দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি, তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত, ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম
প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করলো। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল। আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। এই সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না, না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ওর নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগল। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল। আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা
নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল, আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে, এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভা মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল, আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল, আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায় আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। কিন্তু আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না। কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। রাত প্রায় 2টো বেজেছিল। দেবা আর রিয়া তাদের বিছানায় ঘুমোচ্ছিল। তখনই দেবা উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। দেবা হুঁশে ছিল না। ও চলতে চলতে বাড়ির বাইরে চলে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ও ফিরে চলে এলো। দেবার হাতে একটা সোনার পয়সা ছিল। ওই পয়সাটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর বিছানায় আবার শুয়ে পড়ল। সকাল হলো আর রিয়া দেবার হাতে রাখা সোনার পয়সাটা দেখতে পেল। বাহ, আমার জন্য সোনার পয়সা এনেছে। আমি কাল তোমাকে এটাই বলছিলাম,
সোনা কিনে আনো। আর তুমি আজকে নিয়েও চলে এলে, খুব ভালো করেছো। দেবা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ও জানতো না যে ওর কাছে সোনার পয়সা কোত্থেকে এলো। ও বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। রিয়া খুশিতে ছিল কারণ ও সোনা পেয়ে গেছে, কিন্তু দেবা বিরক্ত ছিল যে ওই পয়সাটা কোথায় পেল। যাই হোক, দিন কাটল, আর মাঝরাতে দেবা আবার উঠল আর অন্ধকারে কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে ও ফিরে এলো আর একটা সোনার পয়সা সঙ্গে নিয়ে। এই ব্যাপারটা প্রত্যেক দিন হতে লাগলো। রিয়া খুশিতে ছিল আর দেবা চিন্তায়। একদিনের কথা, রিয়া কিচেনে কাজ করছিল। বাপ রে বাপ, আজকেও এত সময় কেটে গেল বাড়ির কাজ করতে করতে। দেবা, এই ডিব্বাটা নামাও, আমার হাতে পৌঁছচ্ছে না। দেবা, এখানে এসো না। দেবা, শুনতে পাচ্ছ না নাকি? আহ! আর কখনো আমাকে হাত লাগাবে না। দেবা রিয়াকে খুব জোরে থাপ্পড় মারলো আর ওখান থেকে চলে গেল। কি জোরে মেরে গেল! আমি কি এমন ভুল করলাম? যাও, আমিও কথা বলবো না। রাত হয়ে গেছিল। দেবা আর রিয়া ঘুমোচ্ছিল। ঘুমের ঘোরে রিয়া দেবার ছাতিতে হাত রাখল। দেবা নিজের চোখ খুব রেগে গিয়ে খুলল আর রিয়ার দিকে তাকালো, আর রেগে গিয়ে রিয়াকে জোরে একটা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আহ! 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 দেবার গায়ে হাত লাগাবে না। আমাকে কেন ধাক্কা দিলে? তোকে বলেছিলাম দেবার গায়ে হাত লাগাবি না। তাহলে কেন আমার দেবার গায়ে হাত লাগালি? দেবা শুধু আমার। তোর সোনা দরকার ছিল, তাই না? প্রত্যেকদিন সোনা পেয়ে যাচ্ছিস, তাহলে সোনা পেয়ে খুশি থাক। দেবাকে ভুলে যা। কেমন কথা বলছো তুমি? দেখো, আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দেবা রিয়ার কাছে গেল। তুই তো মরবি, আমার হাতে মরবি। দেবা রিয়ার গলা ধরে হাওয়াতে তুলে নেয়। রিয়ার দম বন্ধ হতে লাগলো। তখনই কারোর চলার আওয়াজ এলো। একটা অঘরী জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। অঘরীকে দেখে দেবা অজ্ঞান হয়ে যায়, আর রিয়া দৌড়তে দৌড়তে ঘরের বাইরে ওই অঘরীর কাছে চলে যায়। আমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে নিন। আমার স্বামী আমাকে মেরে ফেলবে। ও তোর স্বামী নয়, তোর স্বামীর ভেতরে একটা ডাইনি বসবাস করছে। ওই ডাইনি তোর স্বামীকে দিয়ে এই সব করাচ্ছে। কি? আমি আপনার কাছে হাত জোড়ো করছি, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। এই সব তোর কারণেই হয়েছে। তোর স্বামীর এরকম অবস্থা তোর কারণেই হয়েছে। আমি কিছু করিনি। মনে কর কিছুদিন আগে। কতদিন ধরে বলছি আমার সোনা চাই। আরে কোথা থেকে নিয়ে আসবো তোমার সোনা? এত দাম বাড়ছে, টাকার বাকি থাকে কোথায় যেটা দিয়ে আমি তোমার জন্য সোনা কিনবো? সেটা আমি শুনতে চাই না। যদি এটাই বলার ছিল তাহলে বিয়ের সময় কেন কিছু বলনি? তোমার মতো স্বামী যেন আর কেউ না পায়। আমার তো জীবনটাই নরক হয়ে গেল তোমার সাথে। যেভাবে হোক নিয়ে এসো, নিজেকে বিক্রি করে নিয়ে এসো, কিন্তু আমার সোনা চাই। এবার তুই খুশি তো? প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যাচ্ছিস তুই। তুই বলেছিলি না নিজেকে বিক্রি করে সোনা নিয়ে এসো। তোর স্বামী নিজের আত্মা ওই ডাইনিকে বিক্রি করে দিয়েছে, আর তার বদলে প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যায়। ভুলে যা নিজের স্বামীকে তুই। না না, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে বাঁচিয়ে নিন। চেষ্টা করে দেখছি, বাকি সব
ভগবানের ভরসায়। ঠিক আছে, মনে হচ্ছে দেবা উঠে পড়েছে। চুপ করে আমার পেছনে আয়। রাত 2টো বেজে গেছিল। দেবা উঠে জঙ্গলের দিকে চলে গেল। দেবার পেছনে অঘরী আর রিয়াও জঙ্গলে চলে গেল। দেবা জঙ্গলে একটা বট গাছের সামনে দাঁড়িয়ে পড়ে, আর দেবার শরীর থেকে ডাইনি বাইরে বেরিয়ে আসে, আর দেবা ওখানেই পড়ে যায়। এটা তো ডাকিনী ডাইনি। ডাকিনী ডাইনি যখন বাইরে এলো, অঘরী দেবার মাথায় ছাই লাগিয়ে দিল আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল, আর দেবার আশেপাশে ছাই দিয়ে একটা ঘেরা তৈরি করে নিল। ডাকিনী ডাইনি গাছ থেকে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো। অঘরী, আমাকে দেবার শরীরে যেতে দে। না, তুই দেবাকে ছেড়ে দে। না, ছাড়বো না আমি দেবাকে, আর তোকেও মেরে ফেলবো। তুই আমাকে স্পর্শ করতে পারবি না, তোকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। ডাকিনী ডাইনি রিয়ার শরীরে ঢুকে পড়ে। দেবের জ্ঞান ফিরে যায়। রিয়া! আমাকে ভস্ম করলে আমার সাথে ও মরে যাবে। রিয়ার চুল খুলে যায়, আর ও উল্টো ভাবে গাছে ঝুলে পড়ে। ওম হিম ক্রিম চামুন্ডাই নমঃ। ওম হিম ক্রিম চামুন্ডাই নমঃ। রিয়ার শরীর ছেড়ে দে, না হলে এই গাছটাকেই পুড়িয়ে দেব। না না, তুই এরকম কিচ্ছু করবি না অঘরী। আমি এটাই করব। ভোলেনাথের এথাই ইচ্ছে, তোকে রিয়ার শরীর ছাড়তেই হবে। রিয়াকে ছেড়ে দে আর নিজের কাছে ফিরে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডাকিনী ডাইনি রিয়ার শরীর ছেড়ে বট গাছের ভেতরে ঢুকে পড়ে। অঘরী, আজ তো তুই কে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি দেবাকে ছাড়বো না। অঘরী রেগে গিয়ে গাছের দিকে তাকালো, আর তারপর সে নিজের শক্তি দিয়ে বট গাছটায় আগুন লাগিয়ে দিল। গাছ পুড়ে যাওয়ার কারণে ডাইনি আর পেত্তিদের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। দেবা, এইসব তুমি নিজে করেছিলে না? সেদিন তুমি ওই কালো জাদুঘরের কাছে যেতে, আর না এই ডাইনি তোমার পেছনে লাগতো। মানুষ নিজের লোভ আর স্বার্থের জন্য কালো জাদুর ব্যবহার তো করে নেয়, কিন্তু সেই কালো জাদু তার নষ্টের কারণ হয়ে যায়। এখনো সময় আছে, শুধরে যাও। এইবারে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, প্রত্যেকবার আসবো না। ঘরে যাও, আর যা কিছু তোমাদের কাছে আছে সেটা নিয়ে খুশি থাকো। বেশি টাকার লোভ করো না।